তাহলে আজকে আমাদের টপিক হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। ওকে, তোমরা এখানে যে টপিকগুলো আছে এগুলো ছোটো ক্লাসও বিভিন্ন জায়গায় পড়ে আসছো। ক্লাস 8-10 পড়ছো যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম বা পর্যায় সারণী পড়ছো, অধ্যায়ের নাম ছিল পর্যায় সারণী পড়ছো। এখানে কিছু তথ্য ছিল যেগুলো শুধু সিম্পল কিছু একটা জিনিস ছিল। তো এটা আমার সমুদ্রের মতো, ঠিক আছে? ওটা একটা নদী, এটা একটা সমুদ্র। তো অনেক কিছু এখানে বিষয় বোঝা যাচ্ছে যে এটা এই অধ্যায়ের অনেক কিছু অন্যান্য অধ্যায় বোঝার ক্ষেত্রে কাজে লাগে। বেসিক, বুঝছো? জৈব রসায়নের মধ্যেও এটা অনেকগুলো অংশ আছে। তো বেসিক অনেক পড়াশোনা, অনেক এমসিকিউ আসে পরীক্ষায়। তো বিষয়টা হলো কি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এখানে প্রথমটা এটা ঠিক বলতে পারতেছি না, দেখা যাবে কয়টা ক্লাস লাগে তোমরা তোমাদের হিসাবে। 20টা এত লাগবে না মনে হয়, দেখি তা কত দূর যায় আর কি। তাহলে দেখি পর্যাবৃত্ত ধর্ম মৌলের, কার? মৌলের। দেখো আমাদের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন দুইটা টপিক এখানে। পর্যাবৃত্ত ধর্ম মানে কি? পর্যায় সারণীর একটা অংশ চলে আসছে, তাই না? পর্যায়বৃত্ত বলতে যে পর্যায়ক্রমে ধর্ম আবর্তিত হয় বা এরকম একটা বিষয় বুঝাচ্ছে আর কি। তো এখানে বিষয়টা হলো যে এই যে আমরা যে এখন যে মৌলগুলো পড়ি এগুলো কিন্তু আগে এভাবে সুসংগঠিতভাবে সাজানোভাবে ছিল না। আমরা যেমন উদ্ভিদের শ্রেণীবিন্যাস পড়ছি, আমরা প্রাণী শ্রেণীবিন্যাস পড়ছি আমরা। তো প্রাণী শ্রেণীবিন্যাসে ওখানে দেখছিলাম যে একটা শ্রেণীবদ্ধকরণ করা হয় যাতে করে আমরা এই সকল প্রাণীকে খুব সহজেই চিনতে পারি। তখন এককভাবে সবগুলো প্রাণীর নাম মুখস্থ করা এবং তাদের বৈশিষ্ট্য জানা সহজ না। তো একটা গ্রুপ করছি, গ্রুপে একজন জানলে আমরা সবই জানি। যেমন এক হাড়ি যদি ভাত বলি, তো বাসায় মনে করো যখন দেখে ভাত হয়েছে কিনা, এক হাড়ি ভাত থেকে আমরা একটা শুধু টিপ দিয়ে দেখি, হলে সব ভাত হয়ে গেছে। ঠিক এমনটা এখানে অনেকগুলো গ্রুপ করা থাকে। তো গ্রুপের একটাকে যদি আমরা জানি, ওই গ্রুপের সবাইকে জানা হয়ে যায়। ঠিক এমনটাই। তো এটাই বেলে করা হয়েছে কিসের মাধ্যমে বলতো? পর্যায় সারণী তৈরি করার মাধ্যমে। তো এই পর্যায় সারণী তৈরি করার মাধ্যমে যে তৈরিতে করা হয়েছে, ওখানে দেখা গেছে যে মৌলগুলা একই পর্যায়ে আছে বা একই সারিতে আছে, তাদের ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হয়ে থাকে, বা একই গ্রুপে যারা আছে তাদের ধর্মগুলো একই। তো এরকম একটা কি প্যাটার্ন তৈরি করা হয়েছে, তাই না? এবং প্যাটার্নের মধ্যে তাদের ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হয়েছে সেগুলো আমরা এই অধ্যায়ে শিখবো, ঠিক আছে? পাশাপাশি যে আমাদের পর্যায়ে কি কি ধরনের মৌল আছে, যেমন আমি পর্যায় সারণী বলি, এখানে দেখো পর্যায়ে কি কি মৌল আছে, কি কি ধরনের, তাদের কি কি ধর্ম আছে, সবগুলো জানবো আমরা, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তাদের কি কি ধর্ম হয় এটা জানবো আমরা। তারপর জানবো যে আসলে আমরা যে এই যে মৌলগুলো তো আসলে সিঙ্গেল ওয়াইজ থাকে না, ঠিক আছে? এগুলো সুস্থিত অবস্থা পাওয়ার জন্য বিভিন্ন যৌগ গঠন করে থাকে, তাই না? তো এই যৌগগুলো আসলে কি কি ধরনের, এখানে কি কি ধরনের মানে যৌগ গঠন হতে, মানে কি যুক্ত হতে অবশ্যই একটা বন্ধনের দরকার হয়, বাড়তে হবে। তো কি কি ধরনের বন্ধন এখানে বিদ্যমান, সেই বন্ধন টাইপ সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? পাশাপাশি দেখো কিছু বন্ধন হতে পারে যে পাশাপাশি সংযুক্তের মাধ্যমে, কিছু হতে পারে যে ওই ডাইরেক্টলি সংযোগ নাই, একটু আকর্ষণের মাধ্যমে, তা বিভিন্ন মাধ্যমে বন্ধনগুলো আছে। তো এগুলো সম্পর্কে জানবো আরো। তারপর বিভিন্ন যৌগের শেষের দিকে জানবো বিভিন্ন যৌগের নামকরণ, আসলে যৌগগুলাকে আমরা মানে অজৈব যৌগগুলাকে কিভাবে নামকরণ করে থাকি। যেমন আমরা যখন জৈব যৌগ, তোমরা ক্লাস কোথায় পড়ে আসছো? ক্লাস 10 পড়ে আসছো না? ওখানে তোমরা আশা করি মনে হয় জৈব যৌগের নামকরণ শিখছিল একটু না? এর শিখছিল যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো শিখছিল। তো এগুলো আমরা অনেক বড় বড় যৌগের নামকরণ শিখবো, যেমন জৈব যৌগের মধ্যে। ঠিক এখানেও হালকা পাতলা তোমাদের অজৈব যৌগের নামকরণ শেষে দেওয়া আছে, যদি এগুলো অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো এরকম আমরা অনেক জিনিস শিখবো, মৌলগুলোকে ভাগ করব, তো জানবো। তো দেখি হ্যাঁ, এগুলা তো অনেক কিছু আছে, ওগুলো তো বন্ধন গঠনের ক্ষেত্রে দরকার পড়ে। তো চলো আমরা একটু শুরু করি, তাহলে কি কি শিখতে হবে। তো প্রথমে দেখো আমাদের যেহেতু আমরা বলতেছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মানে চলে আসে পর্যায় সারণী। তো পর্যায় সারণীর ইতিহাস সম্পর্কে আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? কি সম্পর্কে? ইতিহাস সম্পর্কে। কারণ ইতিহাস কখনো ভোলা যাবে না, ইতিহাস বলে রাখতে হবে। ভুল হোক সঠিক হোক, ইতিহাসটা কি রাখতে হবে? মনে রাখতে হবে। তার কারণ যদি আমরা ইতিহাস মনে না রাখি, যে কারা আমাদের এই সবের পিছনে অবদান রাখছে, তাদের নাম যদি মনে না রাখি, তাহলে কিন্তু আমরা কিন্তু এসব আর কাজ করবো না, ভালো কাজ। কারণ আমাদের নামে তো কেউ মনে রাখবে না, তার কাজ করে লাভ আছে? নামের জন্য সবাই কাজ করে। তো আমাদের নামই যদি কেউ মনে না রাখে, আমরা কি কাজ করবো? সো তাদের নামটা পড়লে তারা খুশি হবে, আমরা খুশি হব, কারণ আমরা তো ভবিষ্যৎ বিজ্ঞান হতে পারি নাকি। ওকে, তো পর্যায় সারণীর ইতিহাস ছোট ক্লাসে পড়ে আসছিল, ক্লাস 10-এ। তা আবার একটু রিমাইন্ড করে দিছি। প্রথমে পর্যায় সারণী সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কি? হ্যাঁ, অ্যান্টনি ল্যাভোইসিয়ে। এনাকে বলা হয় আধুনিক রসায়নের জনক বলা হয় তাকে। কি বলা হয় বলতো? আধুনিক রসায়নের জনকও বলা হয়ে থাকে। ওকে, তবে মেইন কথা আমি এটা বলার জন্য এখানে আসি নাই।
কথা হলো তিনি সর্বপ্রথম কি করে, তিনি মৌলগুলোকে একটু সাজান। তখন যে মৌলিক পদার্থগুলো ছিল, মৌল মানে কি মৌলিক পদার্থ যাদেরকে ভাঙা যায় না, একসময় কথাটা ছিল, একসময় কথাটা ছিল সঠিক ছিল, কিন্তু এখন যদি সঠিক না, ঠিক আছে। তবে আসলে বলা হয় এটা মৌলিক পদার্থ যাকে ভাঙলে আসলে মানে ওইভাবে নতুন কিছু ওইভাবে পাওয়া যায় না বলা হতো, কিন্তু এখন কিন্তু পাওয়া যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যায়। তবে এখন ওই ধারণাটাই আছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় এককভাবে অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। এখন ধারণা এটা, কিন্তু আগে ছিল কি যাকে আর ভাঙা যায় না। ওকে, ওই ধারণাটা নাই এখন। তারপরে আমরা একে কি বলি, মৌলিক পদার্থ বলি, তাই না? তার কারণ ইলেকট্রন তো বিক্রিয়ায় অংশ করতে যায় না, যায় কি প্রোটন যায়, নিউট্রন যায়, আমাদেরকে একক হিসাবে কে যায়, পরমাণু যায়। এজন্য এখনো তাকে আমরা কি বলি, মৌলিক পদার্থই বলে থাকি। তো মৌলিক পদার্থ, তো এই যে মৌলিক পদার্থগুলো মানে মৌলগুলোকে কি বলতো, মৌলগুলো কি কি করে, তিনি সর্বপ্রথম বিন্যস্ত করেন। মৌলগুলোকে কি করেন, বিন্যস্ত করেন, মৌলগুলোকে বিন্যস্ত করেন। তো বুঝলাম করলেন, কিন্তু তার মৌলগুলোকে বিন্যস্ত করার পদ্ধতিটা কি ছিল? হ্যাঁ, তাহলে ধাতু এবং অধাতু দুই ভাগ করে থাকে না, ধাতু এবং অধাতু, এটুকু জানতে হলে হবে যে তিনি কি করছেন, ধাতু অধাতু দুই ভাগ করছেন। ধাতু কাকে বলা হয়, অধাতু কাকে বলা হয়, এগুলো আমরা জানবো একটু পরে, ঠিক আছে। মেনলি আমাদের এখানে তিন ধরনের যৌগ আছে পরিসংখ্যানে, একটা ধাতু, একটা অধাতু, একটা হলো অপধাতু বা মেটালয়েড, ঠিক আছে, আমরা জানবো। এখন দেখলাম পরবর্তীতে তিনি ছিলেন 1799 সাল। তারপরে আরো একজন বিজ্ঞান আসে, তিনি কি করেন, ডোবে রাইনার বলেই হয়, আমরা ডোবে রাইনারই বলি। তাহলে কি 1829 সালে তিনি কি দিছে বলতো, একটা সূত্র দিছিলেন, সূত্রটা কি ছিল বলতো, ত্রয়ী সূত্র, ঠিক আছে, বানান ভুলে গেছে না, ত্রয়ী সূত্র দিছিল তিনি। ত্রয়ী সূত্রটা মানে কি আসলে বলো, জানো? তোমরা তো জানো, পড়ে আসছো। পারমাণবিক ভর অনুসারে অর্থাৎ সাজালে, পারমাণবিক ভর হিসেবে সারা না, এমন একটা গ্রুপ, এমন একটা তিনটা মৌলের গ্রুপ যাদের প্রান্তীয় দুইটার ঘরের গড় হবে মাঝেরটা, ঠিক আছে। যেমন যদি আমি তোমাকে দেখাই যে ক্যালসিয়াম, ফ্লোরিন, যেমন ব্রোমিন দেই, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। যদি দেখো তুমি এদের ভর দুইটা যদি যোগ করো, ভরকে যদি যোগ করো, দুইটা ভাগ দাও, দেখবা তোমরা নিয়ারলি এই যে ব্রোমিনের মতো পাইছো। তো তিনি এইভাবে ভাগ করেন, তবে এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য হয় না। মানে তিনি এটা দেখাইছিলেন যে এরকম হয়, অনেকগুলো মেলে, তখন মৌল সংখ্যা অনেক কম ছিল, কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, কিছু ব্যতিক্রম ছিল, মেলে নাই, তবে অধিকাংশগুলো কি হয়েছে, মিলছে। তো তিনি তখন এটা ত্রয়ী সূত্র নামকরণ করেন, ঠিক আছে, তিনটা দিয়ে। ওকে, এভাবে সাজান তিনি, আশেপাশে পাশে করে সাজান, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। পরে আবার সাজান যে তিনটা একত্র করলাম, তাদের ধর্মের মোটামুটি কি হলো, হ্যাঁ মোটামুটি একই আছে, এবং তাদের কি দেখা যায় যে দুইটা ভরের যোগফলের গড় হলো মাঝেরটা। ওকে, এটা ছিল ত্রয়ী সূত্র। তারপরে আরো একজন বিজ্ঞানী আসেন, যিনি কি নিউল্যান্ড হয়ে গেছে, নিউল্যান্ড, ঠিক আছে। তো বিজ্ঞানী নিউল্যান্ড কি করেন, তিনি অষ্টকের নিয়ম দেন বা অষ্টক সূত্র দেন। কি দেন? তো সেটা আবার কি অষ্টক সূত্র মানে কি, অর্থাৎ আমরা যদি কি হয় যে মৌল সমূহকে যদি আমরা তাদের পারমাণবিক ভর অনুসারে সাজাই, দেখা যাবে প্রথম মৌল আর অষ্টক মৌলের মধ্যে ধর্মের মিল পাওয়া যায়। বুঝতে পারছো? যেমন যদি বলি লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, তারপরে কি বলতো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে কি নিয়ন, তারপরে সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম। দেখো এই যে মৌলটা, এটা যদি বলি আমাদের দেখো, হ্যাঁ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, লিথিয়ামে তো এক হবে না, লিথিয়াম 7 নাম্বার, 8 নাম্বার। তো কিছু একটা মনে মিস্টেক হয়ে গেছে এখানে, বেরিলিয়াম আর সোডিয়ামের সমান হয়েছে, লিথিয়ামের নিচেই তো সোডিয়াম। দেখো হ্যাঁ, এখন দেখো ঠিক আছে, এটা এইভাবে 8 হবে, ঠিক আছে, 8টা পরে। তাহলে এখানে দেখো, এখানে কি হলো আমাদের 8 নাম্বার কোনটা গেল বলো তো, সোডিয়াম। তো আমরা জানি লিথিয়াম এবং সোডিয়াম বর্তমানে কি একই গ্রুপে আছে না, আমরা জানি তাদেরকে রাসায়নিক ধর্ম একই কিনা, দুইজনেই ধাতু এবং দুইজনের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। বুঝতে পারছো? তো এইভাবে কি করেন তিনি অষ্টকের সূত্র দিয়ে থাকেন 8 নম্বর মৌল, ঠিক আছে।
পরেরগুলো Okay. মেলে না। তো তারপরে আসলে এগুলা কিন্তু এটা মিলে 2 নম্বর 3 নম্বর পর্যায়ের জন্য প্রযোজ্য হয়, পরেরগুলোতে কম ডি ব্লকে ছিল। গিয়ে আর মেলে না। পরে তখন যে কটা মৌল ছিল তার মধ্যে তিনি এটা করে থাকেন আর কি। তুমি যদি এর পরটা দেখো, ম্যাগনেসিয়াম, এই যে এটার সাথে কি থাকে, ম্যাগনেসিয়াম মিল থাকে, কার্বনের সাথে তারপর একটা মিল থাকবে, এইভাবে মিল থাকে, ঠিক আছে। শুধু এর মধ্যে না, এই সবগুলো আটটা পরে একটার সাথে মিল হয়, ঠিক আছে। এটা হলো অস্ট্রেলিয়া নিয়ম। ওকে, এটা বুঝলাম। তারপরে আরো একটা জিনিস, একজন যুগান্তরকারী একটা বিপ্লব ঘটায় হলো বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ। আর লুথার মেয়র। তিনি কি করেন, তিনি বলেন যে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক ভরে পর্যায়ক্রমে সাজানো হয় তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। লিখলাম না, ঠিক আছে। তাহলে মৌলগুলোকে তাদের পারমাণবিক ভরের পর্যায়ক্রমে সাজালে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ ভর অনুসারে সাজালে কি হবে, তাদের ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হবে, ঠিক আছে। পর্যায়ক্রমে মনে করো তরল থেকে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন, এইভাবে ধর্মগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। এরকম বিষয়টা যে পর্যায়ক্রমে ধর্মগুলো আবর্তিত হয় ধীরে ধীরে। ওকে, তো তিনি এই কাজটা করেন, যুগান্তরকারী কাজ করেন, কিন্তু এটা থেকে দেখা যায় যে একটু ভুল ছিল। দুই একটার মধ্যে পার্থক্য, যেমন যদি বলি আমি পটাশিয়াম আর আর্গনের ক্ষেত্রে যদি দেখি, এর কত বলো, এটা কত নাম্বার বলো তো? 19 নাম্বার। বাট এর ভর হলো কত? 39। কিন্তু এটা হলো কত নাম্বার? 18 নাম্বার, বার কত? 40। তাহলে হিসাবে কার ভর বেশি বলো তো? আর্গনের। তাহলে এর কত 18 হওয়ার, এটা আমরা জানি 18 নম্বরে, এটা হলো 19 নম্বরে। তাহলে দেখো এর ভর কম বেশি হওয়া তারপরে হলো আগে, আর এ পরে পড়ে গেছে। তাহলে কেমন না? কিন্তু একে কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ কি করছিল, পরেই দিছিল। কেন পরে দিছিল? ওই যে যেহেতু নিষ্ক্রিয় মৌলকে মিলানোর জন্য পরে দিছিল, কিন্তু সেখানে তিনি মিলাতে পারে নাই। যে তাহলে এটা তো হিসাবে মানে এটা হয় মানে পরে হয় যেহেতু ভর বেশি, হ্যাঁ, কিন্তু তারপরে এটাকে তিনি 18 দিছিলেন, কেননা ওই যে নিষ্ক্রিয়তার কারণে, ঠিক আছে। তো এইগুলো আরো কিছু মৌল ছিল, অনেকগুলো মৌল আছে যেগুলো তিনি ব্যাখ্যা দিতে পারেন নাই। তো পরবর্তীতে আরেকটা বিপ্লব ঘটে, সেটা হলো হেনরি মোসলের মাধ্যমে। এটাই আধুনিক পর্যায় সূত্র না, এই যে মেন্ডেলিভেরটা। হেনরি না, আধুনিক পর্যায় হলো বোরের সূত্র। হেনরি মোসলে, ঠিক আছে, হেনরি মোসলে তিনি কি করেন, যে এই যে মেন্ডেলিভের অবধি আমাদের পারমাণবিক সংখ্যার আবিষ্কার হয়নি। কি হয় নাই বলতো? পারমাণবিক সংখ্যার আবিষ্কার হয়নি। পরবর্তীতে হেনরি মোসলে যখন আমাদের 13 সালে আমরা যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়ে যায়, তখন হেনরি মোসলে সংখ্যাটা শুধু একটু পাল্টায় দেন। কি বলেন? মৌল সমূহকে যদি তাদের পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমে সাজানো হয়, ক্রমান্বয়ে সাজানো হয়, তাহলে কি হবে, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে হবে। একই সব ঠিক, ওটা ভরে যায় শুধু পারমাণবিক সংখ্যা। তখন দেখা যাচ্ছে মোটামুটি সবগুলো ঠিক হয়ে যায়, ঠিক আছে। তারপরে এখানে একটু ঝামেলা আছে, যেমন হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান, এইগুলো আসলে ব্যাখ্যা দেওয়া যায় না। এগুলো সাধারণত মাত্র ওই যে রাসায়নিক ধর্মের মিল রাখার জন্যই সাজানো হয়েছে, ঠিক আছে। তো এখনো কিন্তু তাহলে কি আছে, অপূর্ণতা আছে অনেক, ঠিক আছে, অনেক কিছু আছে। যেমন আমরা মাঝে 10 ঘর কেন ফাঁকা রাখলাম? মাঝে 10 ঘর, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই মাঝে 10 ঘর এবং 11 ঘর কেন ফাঁকা রাখলাম? উপরে দুইটা, মানে উপরে তো অনেকগুলো ঘর, একদম 18, 14টা, 16টা, এই ঘরগুলো আমরা কেন ফাঁকা রাখলাম? বা এখানে আমরা 10টা করে কেন? এরকম ব্যাখ্যা আছে? ব্যাখ্যা একটাই, যে সাধারণ মিলানোর জন্য ফাঁকা রাখছে, ঠিক আছে। এর বাইরে আর কোনো নাই। তো তাই সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে তারপরে, ঠিক আছে। তো মেইনলি যদি বলি, বর্তমানে যে আমরা প্যাটার্নটা দেখি, এটা আসলে বোরের পজিশনে। বোর, ঠিক আছে। বর্তমান যে পজিশনটা পড়ি, এটাকে বলা হয় বোরের পজিশনে। তার কারণ তারা যখন ছিল তখন এতগুলো মৌল ছিলই না, ঠিক আছে। তো বর্তমানে 118টা মৌলের যে পজিশনে দেখি, এটা কার? বিজ্ঞানী বোরের। ওকে, তো এখানে আর কিছু জানতে হবে না আমাদের, এগুলো দরকার নেই। তো এখন আমরা পড়ার দিকে যাই। দেখো তাহলে পর্যায় সারণী আমরা বললাম না, তাহলে পর্যায় সারণী বর্তমানে কি আছে একটু দেখি। আমরা তো জানি এখানে তোমরা সবাই জানো যে আমাদের গ্রুপ কয়টি বলো তো? 18টি। পর্যায় কয়টি? 7টি। ওকে, এখন আমরা একটু নিচের দিকে যাই, পড়া আমরা বই থেকে শুরু করি নাকি? ওকে, তা কি বলছে এখানে? কোন বইটা? হাজারি স্যারের বই। কি নিয়ে আসছো? ঠিক আছে, এটা হাজারি পড়াই। দেখো, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ করব। তার আগে বলি যে আসলে ইলেকট্রন বিন্যাসে হলেও পর্যায় সারণীর মূল ভিত্তি। তবে এখানে আরো এক জায়গায় দেওয়া আছে বইয়ের মধ্যে, ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। সো এর আগে তোমাদের ফোনে বলছিলাম যে, বা তোমাকে বলছিলাম মনে হয়, যে যদি দেওয়া থাকে শুধুমাত্র
ইলেকট্রন বিন্যাস, তাহলে হবে কি সেটা ইলেকট্রন বিন্যাসে হবে। আর যদি দেওয়া থাকে ইলেকট্রন বিন্যাস আর একটা অপশন দেওয়া থাকে ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা, তাহলে কোনটা হবে? ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। ওকে, তো এখন আমরা যাই দেখি বলছে। দেখো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। ওকে, তোমরা কিভাবে পড়তে চাও? আমি কি বইটা প্রতি লাইন টু লাইন বুঝা দেই নাকি শুধু খালি আমি লেকচার দিব? যেটা লাগবে সেটা বুঝে দেন। হ্যাঁ সেটাই করো। তাহলে কেমিস্ট্রি যেটা আমরা করে নিতে পারবো। এগুলা দিলে তো আমরা পাবো দেখে নিন। আচ্ছা, আমি শুধু লাইন হেড লাইনগুলো বলে দিই। তাহলে দেখো এটা শ্রেণীবিন্যাস, দেখো আধুনিক পর্যায় সারণীর সূত্র। আধুনিক পর্যায় সারণীর সূত্রটা কি? মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি এদের পারমাণবিক ভরের মানে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা কার? বিজ্ঞানী মোসলেটটাই। তাহলে কি হবে এটা? যে মৌলসমূহকে যদি আমরা তাদের পারমাণবিক সংখ্যা কমানোর সাথে, তাহলে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয়। কত সুন্দর কথা, কি উল্টা উল্টা কথা লিখে দিছে, পছন্দ হয়নি কথাটা আমার। দেখো তাহলে এটা এভাবে বলতে পারো। ওকে, তো এখন দেখো আধুনিক পর্যায় সারণী তৈরিতে অনেক বিজ্ঞানীর মধ্যে বোরের অবদান সব থেকে বেশি হয়। দীর্ঘাকার পর্যায় সারণীকে বোর পর্যায় সারণীও বলা হয়ে থাকে। ঠিক আছে, তবে এই যে সূত্রটা বললাম এটা কি বলছিল বলতো? হেনরি মোসলে। ওকে, তাহলে বর্তমান যেটা আমরা পর্যায় সারণী দেখছি সেটা কার বলতো? বোরের। এখানে দেখো 7টি পর্যায় আছে, 18টি গ্রুপ আছে। ওকে ওকে, এবং দীর্ঘ পর্যায়ে 10টি করে দ্বিবলক মৌল পর্যায় সারণীতে মধ্যভাগে থাকে, এটা আমরা জানি না। এবং দেখো প্রতি পর্যায়ের শেষে কি থাকে? প্রান্তে নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থান নির্দিষ্ট করা আছে একটা 18 নম্বর গ্রুপে। ওকে, নিচের দিকে আর কি আছে বলতো? ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌলগুলোকে পৃথক দুটি সিরিজে হিসাবে সারণীর 6ষ্ঠ এবং 7ম পর্যায়ের 3য় গ্রুপে রাখা হয়েছে। শুধুমাত্র একটা গ্রুপের মধ্যে কি আছে? এই অ্যাক্টিনাইট এবং হলো ল্যান্থানাইট অবস্থান করতেছে। দুইটা গ্রুপে তো দুইটা। হ্যাঁ, দেখো এটি হলো আধুনিক পর্যায়ের সারণী যেটা দেখলাম। দেখো আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা কি, যেটা বললাম একটু আগে। আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা কি? পর্যায় সারণীর কি আধুনিক পর্যায় সারণীর সারণীতে মৌলের পর্যায়ক্রমিক শ্রেণীবদ্ধকরণের মূল ভিত্তি হলো মৌলের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস। বুঝতে পারছো? তাহলে দুইটাই কিন্তু বলছে, এটা একটু মনে রাখতে হবে, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। ওকে, আর যদি কোথাও ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকে ওটাই হবে, তার কারণ মেন আসলে ইলেকট্রন বিন্যাসটাই। ওকে, আবার পরমাণু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অরবিটাল সমূহের ইলেকট্রন ধারণের ক্রম অনুসারে মৌলসমূহকে 4টি বলকে ভাগ করা হয়ে থাকে। কয়টি বলকে ভাগ করা হয়ে থাকে? তাহলে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তাদেরকে 4টি বলকে ভাগ করা হয়ে থাকে। তো আমি তোমাদেরকে এখন বলি বলকগুলো, আমি এটা পড়ে যাই, দেন তারপর আমি ডাইরেক্ট ওখানে স্টেপ করে যাব। তা বললাম কি, এই যে পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে আমরা দেখলাম যে গ্রুপ কয়টি? গ্রুপ 18টি, পর্যায় হলো 7টি, তাই না? এবং এগুলো বললাম আর কি। এবং এখানে দেখো এই যে আমাদের একটা আছে, একটা হলো ল্যান্থানাইট আর একটা হলো অ্যাক্টিনাইট। এই যে পুরো যে মৌলগুলো আছে এই সবগুলো কি ল্যান্থানাইটের মধ্যে, এই শুধু এই অবস্থানে, অর্থাৎ আমাদের 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপের মধ্যে অবস্থান করছে। এই জায়গায় সবগুলো মূলে এখানে মনে করো একগুচ্ছ আকার আছে। আবার এইগুলো কি এখানে আছে, এটা কিন্তু এই পর্যায় সারণীতে পুরোটা না, জায়গা জুড়ে না, শুধুমাত্র এই গ্রুপের মধ্যে আছে। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। ওকে, এখন দেখো এই যে আমরা পর্যায় সারণী তৈরি করছি, এটাকে আবার আমরা কয়টা বলকে ভাগ করছি বলতো? 4টা বলকে ভাগ করছি। তো একটা কি বলতো? এস, প্রথম দুটো। এটা কি বলতো? পি, এটা হলো ডি, এটা হলো নিচে দুইটা হলো এফ। এখন কথা হলো এটা কেন করলাম আমরা, কিভাবে করলাম? ইলেকট্রন বিন্যাস করে। ইলেকট্রনটা যেই অরবিটাল, অর্থাৎ যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি সর্বশেষ ইলেকট্রন এসে যায়, তার মানে তার বলক কত? এস। আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, লিথিয়ামের ক্ষেত্রে দেখাই, লিথিয়াম কত? 3 1s2 2s1। সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? 2 নম্বর কক্ষপথে গেছে, কিন্তু কোথায় গেছে? এসে। এজন্য তার কি এস ব্লক, কিন্তু তার ইলেকট্রন কয়টা আছে? একটা, এজন্য 1 নম্বর গ্রুপে আছে। এবং পরে যদি এমন হয় যেমন আমরা যদি বেরিলিয়ামকে দেখি, তার কত হবে? এখানে 2 হবে, তা 2 এই গেল, কিন্তু সবশেষ মানে এস এই গেল, তার মানে কি এস ব্লক। এস এ যেহেতু সর্বশেষ ইলেকট্রন কয়টা ধরে? দুইটা। এই জন্য দেখো এস ব্লকের গ্রুপ কয়টা? দুইটা। এটা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু ইলেকট্রন সবশেষ দুইটা, তার কি দুইটা। আবার পি এর ক্ষেত্রে যদি দেখি আমরা, পি এর ইলেকট্রন কয়টা সর্বোচ্চ? 6টা। তাহলে এখানে কয়টা আছে দেখো তো? 6টা। কয়টা গ্রুপ আছে? 6টা। ঠিক আছে, এটা মানে এমনিভাবে ভাবো নাই নাকি? এইভাবে ভাবো নাই কখনো? ঠিক আছে, হ্যাঁ, কারণ এইভাবে কেউ ভাবাইও নাই। দেখো তাহলে এখানে 6টা। ওকে, কিভাবে বুঝবো? তাহলে সর্বশেষ ইলেকট্রনটা যখন পিতে যাবে তখন বুঝবো এটা পি বলকের মৌল। যেমন যদি কার্বনের ক্ষেত্রে ধরি, কার্বন 6, তাহলে কি হবে? 1s2 2s2 2p
2 তার সর্বশেষ ইলেকট্রন কোথায় গেল? পিতে না? তার মানে পি বলকের মৌল এটা, তাই না? এই যে পি বলকের মৌল। ওকে, তো পি বলকে গ্রুপ কয়টা? 6টা দেখলাম। এখন যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা ডি এতে যায়, কি বুঝবো? ডি। যেমন যদি আমি দেখি স্ক্যান্ডিয়াম, প্রথমটাই ধরি আমি, স্ক্যান্ডিয়াম কত বলো তো? 21। এটা যদি দেখি আমরা কি হবে বলো তো? এটা হলো 3D এর ওখানে একটা যাবে 3D1 4s ফরেস্টের সামনে থাকে ওটা 2। তাহলে দেখো ইলেকট্রনটা কোথায় গেল বলো তো? সর্বশেষ গেল ডিতে। ঠিক আছে, তার কারণ আগে এস পূর্ণ হয়ে তারপরে ডিতে যায়। এই জন্য কি এটা বলো তো? ডি বলকমুক্ত মৌল, এই যে প্রথম মৌলটাই। ঠিক আছে, এইভাবে সবগুলো দেখো, শেষ ইলেকট্রনটা এখানে যাবে। ওকে, আর যারা দেখবো এফ অরবিটালে যাবে তারা কি হবে? এফ বলক মৌল হয়ে যাবে। ওকে, তাহলে বলক আমরা বুঝলাম এখানে। ওকে, কোনটা কয়টা মৌল আছে সেটা কি আসে না? অবশ্যই, এটা অনেক আসে। তো এখন জানতে হবে যে আমাদের কোন বলকে কয়টা মৌল আছে, এটা একটু জানতে হবে। তাহলে এগুলো আমরা জানলাম, এটা এমসিকিউতে আসে অনেক। তাহলে দেখলাম আমরা এই যে বিভিন্ন বলকে ভাগ করা হলো কয়টি? 118টি মৌল। ওই যে এক নিউজে দেখলাম নতুন একটা মৌল তৈরি হয়েছে, নামটা ভুলে গেলাম, কি যেন একটা বললো এখন। হ্যাঁ 119 নাম্বার। পরেরটাই বসা দিয়ে এখন ওটা দেখলাম আসছে। তাহলে আমরা দেখো ইলেকট্রন, দেখো আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্রমটা কিন্তু জানি, আপ বা নিয়মটা কিন্তু জানি, যেটা জানি না? 0 পিসি ডিপিএস এফডিপিএস যে নেই মুছতে পারো, সমস্যা নাই। তাহলে দেখো এখন আমরা জানবো যে এই যে ব্লকগুলোতে ভাগ করলাম এস ব্লক, তাই আমি বলছি এস ব্লক কাদেরকে বলা হয়? H1 বা H2 থাকবে এবং সেখানে 2টা মাত্র গ্রুপ আছে। জানতে হবে যে কয়টি? যে 14টি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো কি বলছে এখানে, এস বলকের মৌলসমূহের সর্ববহিষ্ঠ শক্তি স্তর বা জড়িত স্তরে ইলেকট্রন বিন্যাস কি থাকে? 1s NS1 বা NS2 থাকবে। ঠিক আছে, ওকে, তো এখানে আর কিছু নাই। এখন পি ব্লক মৌল, পি ব্লক মৌল এখানে আমাদের জানতে হবে, যেটা বললাম পি ব্লক কারা? 13 থেকে 14 করে, 13 থেকে শুরু করে 18 অবধি। ওকে, এখানে কি প্রথমে এখানে যে আমাদের হিলিয়াম ছিল, এখানে আর কথা হলো মেইন কথা হলো কয়টি আছে? 36টি। এটা একটু মনে রাখতে হবে। ওকে, দেন তারপরে দেখো যেটা বললাম। ওকে, তার আগে একটু বলে দেই যে আসলে এস ব্লকের মৌলগুলো মিলে কি ধাতু, কি বলো তো? বলে যেহেতু আসলাম, এগুলো তো ধাতু। ঠিক আছে, তো এস ব্লকে দেখলাম আমরা কি? 2টা দেখলাম আমরা, এটা বলে দিই, শেষ করে দিই নাকি? তো এখানে দেখলাম এস ব্লকের 2টা গ্রুপ ছিল না? এটাকে বলে আমরা কি বলতো? ক্ষার। আমরা করি কি এটা বলি ক্ষার ধাতু, আর এটাকে বলবো আমরা মৃৎ ক্ষার ধাতু। এরপরে ডিটেইলস জানবো, তো একটু নাম বলে দিলাম। ওকে, তারপর দেখতেছি আমরা এস শেষ করলাম, পি শেষ করলাম, এখন চলে আসবো ডিতে। ওকে, ডি ব্লক মৌল, ডি ব্লক তো জানলাম যাদের শেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করবে। তো ডি ব্লকের সংখ্যা কয়টি? 41টি। এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে ওকে। তো এখানে ইলেকট্রন অবশ্যই কি হবে? 1 থেকে 10-এর মধ্যে থাকে, শেষ ইলেকট্রন বিন্যাসটা এরকম থাকবে। এখানে একটা সমস্যা আছে যে দেখো এই যে থোরিয়াম মৌলটা 90, বর্তমানে দেখো থোরিয়াম মৌলটা যদি আমরা দেখি একটু, তাহলে এখানে কি দেখতে পারবো আমরা? থোরিয়াম মৌলটার ক্ষেত্রে কি দেখতে পারবো? এখানে তো থোরিয়ামটা কোথায় আছে? 90 এ ব্লকের মধ্যে দেওয়া আছে, বাট কিন্তু কি এটা ডি ব্লকযুক্ত মৌল। কোথাকার মৌল বলো তো? তাহলে থোরিয়াম কিন্তু নিচে অবস্থান করতেছে। ঠিক আছে, অ্যাক্টিনেট সিরিজের, বাট এটা কিন্তু হবে ডি ব্লকের মৌল ইলেকট্রন বিন্যাসের কারণে। বর্তমানে এটা ধরা, আগে এক সময় ধরা হতো এটা, কিন্তু এখন বর্তমানে ধরা হয়ে থাকে থোরিয়াম হলো আমাদের ডি ব্লক মুক্ত মৌল। পরীক্ষা আসে অনেক, এটা মনে রাখতে হবে একটু। ঠিক আছে, তাহলে থোরিয়াম কি যেখানে দেওয়া সুন্দর করে, বর্তমানে ডি ব্লকযুক্ত মৌলের সংখ্যা থোরিয়াম 100। থোরিয়ামকে ধরতে হবে ডি ব্লক, এমনিতে না, ওটা হয় 41টি। তাহলে কয়টি মনে রাখতে হবে? এবং মনে রাখতে হবে থোরিয়াম কোথাকার মৌল? ডি ব্লকে, কিন্তু তার অবস্থান কোথায় দেওয়া আছে? এ ব্লকে, এটা মনে রাখতে হবে। আরো দেখবো আমরা যে আমরা যেমন অবস্থান্তর মৌল কাদেরকে বলে থাকি? অবশ্যই ডি ব্লকযুক্ত মৌল, এবং তাদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে যে তারা কি থাকবে? একটা সুস্থিত আয়নে আংশিক পূর্ণ থাকবে। তার মানে ডি ব্লকের হওয়া উচিত, কিন্তু দেখবো যে আমরা এ ব্লক থেকে 3টা আসে অবস্থান্তর মৌলের মধ্যে। ঠিক আছে, একটু পরে দেখবো এগুলো ব্যতিক্রম মনে রাখতে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ আসে বেসিক ছোটখাটো। হ্যাঁ, তো দেখো এদের ইলেকট্রন বিন্যাস কেমন থাকবে? এই দেখো এরকম থাকবে 10টা। ঠিক আছে, এরকম থাকবে এটা। ঠিক আছে, এটা দেখলাম একটু। এখন হলো অবস্থান্তর মৌলের সংখ্যা। এই যে আসলো, সংখ্যাটা চলে আসলো, অবস্থান্তর মৌলের সংখ্যা। কারণ অবস্থান্তর মৌলটা কাদের সাথে যায়? ডি ব্লকভুক্ত মৌলের সাথেই যায়।
তো অবস্থান্তরমূলক কাদেরকে বলা হয়? যে কথাটা বললাম আমরা, যে সব দ্বিবলভুক্ত মৌল অন্তত একটি আয়ন গঠন করে যাদের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটালের আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। অর্থাৎ কি থাকবে? যে কোনো একটি আয়নে। তার কারণ আমরা জানি মৌলগুলো কি একাধিক আয়নে থাকতে পারে না। যেমন আয়রনের যদি Fe2+, Fe3+, কপার প্লাস, কপার 2+, তো অনেক আছে না। যে কোনো একটা আয়নে যদি এমন হয় যে ডি অরবিটাল কি আছে 1 থেকে 9 আছে, এরকম ইলেকট্রন আছে, তাহলে তার কি বলা হবে? অবস্থান্তর মৌল। তো আমি একটু ব্যতিক্রম দেখাই যে অবস্থান্তর মৌল নয়। স্ক্যান্ডিয়াম কি একটু আগে বললাম কি বলতো? একটা দ্বিবলভুক্ত মৌল এবং প্রথম মৌল, তাই না? কি দেখছিলাম বলতো? 4s কত দেখছিলাম? 2 এবং 3d1 দেখছিলাম। তো এটা তো দ্বিবলভুক্ত মৌল, এ কি অবস্থান্তর মৌল না। তার কারণ এর একটা মাত্রই আমাদের আয়ন হয়, সেটা কি বলতো? স্ক্যান্ডিয়াম 3+। আর 3+ করতে দাও তাহলে কি হয়? এই শেষে দুটো যাবে পাশাপাশি এখন নিয়ে যাবে, তার মানে কি হলো আমাদের 3d0 4s0। তার d0 মানে d কি পূর্ণ আংশিক পূর্ণ? একদম শূন্য। তার মানে থাকতে হবে, শর্ত হলো অবশ্যই d 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে। 10 থাকলেও হবে না, 0 থাকলেও হবে না। d0 এলো না, d10 ও এলো না, হলে কি হবে না? সেটা d আমাদের অবস্থান্তর মৌল হবে না। এর জন্য কিন্তু স্ক্যান্ডিয়াম দেখো ডি বলে ভুক্ত মৌল হওয়ার সত্ত্বেও এটা আমাদের কি নয়? অবস্থান্তর মৌল নয়। আরো যদি একটু উদাহরণ দেই, কি বলতো? যে কপার যদি বলি, আমরা কপারে যদি বলি প্লাসটা নয় কিন্তু প্লাসটা কপার না, জিঙ্ক। জিঙ্ক যদি বলি এখানে কি বলো, কি হবে বলো তো? 3d লাস্টের 4sটা বাদ 10 4s2। তাই জিঙ্কের কি হয়? 2+। করলে কি হবে? এটা চলে যাবে, শেষ থাকতেছে কি 10 পূর্ণ থাকে, ডি পূর্ণ থাকতেছে। তার মানে কি এটা অবস্থান্তর মৌল হবে? হবে না। ওকে, তাহলে কিন্তু অবস্থান্তর মৌল কাদের আমরা জানলাম। তখন কথা হলো যেটা এখানে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে এখানে একটা দেখো এস বলক এবং পি বলকের মৌলের সংখ্যার ক্রম কোনটি? কয়টা করে আছে দেখো? এফ এর কোন তো 36টি, আর মানে এস এর হলো কয়টি? 14টি, আর এটা হলো 36টি। তাহলে এরকম ভাবে প্রশ্ন আসে, অনেক আসে, সহজ প্রশ্নে অনেক আসে, মুখস্থ করতে হয়। তো এখন দেখবো এই যে অবস্থান্তর মৌল সম্পর্কে জানলাম যে কারা এরা কিন্তু দ্বিবলভুক্ত মৌল এবং কি থাকবে এদের যে কোনো একটি সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে, অর্থাৎ 1 থেকে 9 থাকবে, তাদেরকে বলবো আমরা অবস্থান্তর মৌল। তো তাদের কিছু বৈশিষ্ট্য থাকে, কি থাকবে? এই বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। এক নম্বর কি? অবস্থান্তর মৌল সমূহের পরিবর্তনশীল যোজ্যতা থাকে, অর্থাৎ কি থাকবে? একের অধিক যোজনী থাকবে। বুঝতে পারছো? যেমন দেখো আমরা স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের কথা বললাম, তাদের যোজনী কয়টা? মাত্র একটা, কারণ তারা তো অবস্থান্তর মৌল নয়, এজন্য তাদের কি যোজনী একটাই। বাট তুমি আয়রন দেখো, বাকিগুলো দেখো সবারই একের অধিক। ওকে, তারপর দেখলাম কি এরা রঙিন যৌগ গঠন করে। কি হবে? এদের যৌগগুলো কি হবে? বিভিন্ন রঙের হবে, কেউ সবুজ, কেউ নীল, কেউ হলুদ, কেউ গোলাপি। দেখো কিন্তু স্ক্যান্ডিয়াম বলে যে জিঙ্ক বলে এদের যৌগ সাদা, কি হবে? বর্ণহীন। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপরে কি হবে? তারা জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ কাকে বলা একটু পরে আমরা দেখবো, ঠিক আছে? একটু পরে আমরা হ্যাঁ জটিল যৌগ আমরা একটু পরে দেখবো। মনে হবে যে মানে কেমন একটা জটিল কাঠামো, একটু পরে দেখতে পারবো। হ্যাঁ, সন্নিবেশ সমযোজী হয়। দেখো তারা প্রভাবক রূপে ক্রিয়া করে। কি করে? প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক মানে কি বলতো? বিক্রিয়া অংশগ্রহণ করে না, মানে বিক্রিয়ার গতির পরিবর্তন করে। কি করে? বিক্রিয়া, কিন্তু নিজেরা কোনো কি হয় না পরিবর্তন, নিজেদের পরিবর্তন হয় না, বিক্রিয়া সেটা তারা অপরিবর্তিত থাকে, শুধু তার কি করে? বিক্রিয়ার কি করে? গতির পরিবর্তন করে তাদেরকে, বা বিক্রিয়াকে ত্বরান্বিত ঘটে, সংগঠিত করতে উদ্বুদ্ধ করে, বা বিক্রিয়াকে গতিকে থামিয়ে দেয়, তাদেরকে মিলে প্রভাবক বলা হয়। তো প্রভাবক দুই ধরনের, অনেকটা আছে পজিটিভ প্রভাবক, একটা নেগেটিভ প্রভাবক থাকতে পারে। যারা নেগেটিভ প্রভাবক তাদেরকে বলি আমরা প্রভাবক বিষ বলতে থাকি। যেমন বেরিয়াম সালফেট, বেরিয়াম প্রভাবক বিষ, হ্যাঁ বেরিয়াম সালফেট আমরা এটা জানবো। এটা কি করে? যেমন আমরা প্যালাডিয়ামের প্রভাবন ক্ষমতাকে মানে ধ্বংস করে দেয়, জৈব যৌগের মধ্যে আছে। যে আমরা জানি যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যে আমরা জানি ওখানে পাইবা যে ওখানে অ্যালকাইন থেকে মনে করো যে কি তৈরি করব আমরা, যে হাইড্রোজেন যুক্ত করার মাধ্যমে তৈরি করব কি? অ্যালকিন তৈরি করব। তো কথা হলো হাইড্রোজেন সংযোগ করলে ডাইরেক্ট কি হতে পারে? অ্যালকেন তৈরি হয়ে যেতে পারে, মানে দ্বি বন্ধনে এখানে দুইটা পাই বন্ধনে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে। কিন্তু আমাদের দরকার হলো অ্যালকিন তৈরি করব, দ্বি বন্ধন। সেক্ষেত্রে কি করা হয়? যে এটা দেওয়া হয় যাতে করে একটা স্টেপ পরে এটা প্রভাবন ক্ষমতা নষ্ট করে দেয়, মানে আর অ্যালকেন হবে না, অ্যালকিন অবস্থানেই থাকবে। তো এটাকে এই জন্য প্রভাবক বিষ বলা হয়। আমরা এগুলো শিখব পরবর্তীতে। না জীবরসায়নে এখানে না, তো বলে দিলাম একটু আসছে যেহেতু। তো তারা প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, মানে কি তারা চুম্বকীয় ধর্ম প্রদর্শন করে, মেইন কথা কি করে? তারা চুম্বক ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, ওকে।
তাহলে এই কয়টা জিনিস, তাহলে প্রথমে কি বললাম, অবস্থান্তর মৌলগুলো কি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, কি করে, পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, প্রভাবক হিসেবে কাজ করে, তারা চুম্বক ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে। শুধু প্যারাচুম্বক বলে ভুল হয়ে যাবে, প্যারাচুম্বক কি চুম্বক এটাই হয় কি? প্যারাচুম্বক না তো অনেক একটু পরে জানবো, তখন ফেরোচুম্বক হতে পারে, ফেরোচুম্বক মেলা চুম্বক আছে। চুম্বক, তার ফেরোচুম্বক গুলো তো আমাদের অবস্থান্তর মৌল, মানে ফেরোচুম্বক হলো কি প্যারাচুম্বকের থেকে ভালো পাওয়ারফুল, তো ওরাও তো হয়, ওদের বাদ দিব, তো সবাই মানে চুম্বক ধর্ম প্রদর্শন করে, মেন কথা কি ধর্ম প্রদর্শন করে, চুম্বক ধর্ম। ওকে ওকে, ওই যে কবির স্যার বইয়ের মধ্যে চুম্বক ধর্ম দেওয়া আছে, এখানে প্যারাচুম্বক বেশি মাতবরি করে দিয়েছে। যাই হোক, তাহলে এগুলো আমরা বুঝলাম। তো এখানে দেখো স্ক্যান্ডিয়াম কোন আমাদের অবস্থান্তর মৌল নয়, জিঙ্ক নয়, এগুলো বলছে, দেখো কেন নয়, এই যে দেখো, বুঝছো, আমি বুঝাই দিলাম একটু আগে। ওকে, এখন দেখো ডি বলকের মৌলের সংখ্যা কত, 41টি, আমরা একটু আগে জানলাম। ওকে, তাহলে আমরা এইভাবে জানলাম। দেখো এখন দেখো ডি বলকের কি বলছে, ডি বলক মৌল অবস্থান্তর মৌল নয়, সব ডি বলক ভুক্ত মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সব অবস্থান্তর মৌল ডি বলক মৌল। ঠিক আছে, এই যে আমরা বলি না অনেক সময় ছোট ক্লাসে পড়ে আসছো যে সকল খালি না, ওটা তো পড়ে আসছো, আবার একটা পড়ে আসছো না যে খনিজ আর আকরিক, দশম অধ্যায় ছিল, সকল আকরিক খনিজ, সকল খনিজ আকরিক, হ্যাঁ পড়ে আসছো, খারাপটা পড়ে আসছো ওইটাও। তারপর দেখো এখন এফ বলক মুক্ত মৌল, ঠিক আছে, এফ বলক মুক্ত মৌল। ওকে, ওকে, তাহলে এখন আমরা এফ বলকভুক্ত মৌল সম্পর্কে জানি, যে এখানে কি বলছে বলতো, তো ওই যারা এফ সবশেষ ইলেকট্রনতে এফ অরবিটালে যাবে তারা হলো এফ বলকভুক্ত মৌল। এখানে দেখো একটা জিনিস আছে, যে এই যে আমরা যেটা বললাম যে থোরিয়াম কিন্তু কি নয়, এফ বলকভুক্ত মৌল নয়, এটা কিন্তু আগে বলে রাখলাম। তাহলে এখানে মৌলিক অন্তর্ভুক্ত মোট 30টি মৌল কি বলা হয়, বর্তমানে পদের সারণীতে নিচে দেওয়া হয়েছে, ঠিক আছে, 30টি ওই থেকে যদি চলে যায় তাহলে 29টা হবে। হ্যাঁ 30টা নিচে আছে এটা বলছি আর কি। তবে যদি বলি এফ বলকের মৌল সর্বমোট কয়টি বলতো, 27টি, ঠিক আছে। এখন কথা হলো যে ল্যান্থানাম সিরিজের দেখো প্রথম মৌল ল্যান্থানাম, তারপরে কি আছে বলতো অ্যাক্টিনাম এবং থোরিয়াম, এই তিনটাই কি বলতো ডি বলভুক্ত মৌল। তো এখানে যেটা বলছিলাম আগে, এই যে থোরিয়ামটা কি যেটা আগে ছিল কোথায় ধারণা করা হতো বলতো এফ বলকে, কিন্তু এখন এটাকেও দেওয়া হয়েছে, তাহলে টোটাল কয়টা বলতো, 27টি। হ্যাঁ, কারণ এটা দেখো প্রথম মৌল কিন্তু আমাদের এটা গ্রুপ নির্দেশক মৌল কিন্তু ছিল, এটা বেশি একটা বিষয় খেয়াল করো তোমরা। তো এটা কিন্তু এই যে দেখো এখানে কি ছিল, এখানে তো যে ইলেকট্রন বিন্যাসে এই দুটো কিন্তু দেখো, এই যে এই দুটো মৌল, এই দুটো মৌল কিন্তু কিন্তু আমাদের এখানকারই মৌল, ঠিক আছে। আর এই যে এফ বলকের কোনটি এই কয়টা ছিল, ঠিক আছে, পরবর্তীতে এখন এটাকেও দেওয়া হয়েছে এর সাথে 3টা, বুঝতে পারছো। এখন থাকে কয়টা বলো তো, 27টা, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা আমরা জানলাম। এখন দেখো এখানে আরো একটা জিনিস আছে, ওখানে দেখলাম কি বলতো অবস্থান্তর মৌল, এখানে একটা টপিক আছে সেটা হলো অন্ত অবস্থান্তর মৌল, কনসেপ্ট একই, মানে ওই এফ অরবিটাল অসম্পূর্ণ, এখানে একটা সুস্থিত আয়ন কি থাকবে, এফ অরবিটালটা অর্ধপূর্ণ থাকবে, তাদের কি বলা হবে অন্ত অবস্থান্তর মৌল বলা হবে। এটা অতটা কিছু ইম্পর্টেন্ট জিনিস না, ঠিক আছে। তাহলে যে সকল মৌলের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে কি থাকবে, এফ অরবিটালটা কি থাকবে 1 থেকে 13 থাকবে, মানে আংশিক পূর্ণ, তার কারণ এফে থাকতে পারে কত বলো তো 14টা, সো এখানে 1 থেকে যদি 13 থাকে তখন বলা হবে, তাদেরকে অন্ত অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে, বা ইংলিশটাকে মনে রাখতে হবে ইনার ট্রানজিশন এলিমেন্টস বলা হয়ে থাকে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এটা একটু মনে রাখবো, এখানে তেমন আর কিছু নাই। তো এখানে মেইন কথা হলো যে আমাদের তো এক্ষেত্রে মেইনলি তেমন কোনো কোশ্চেন আসে না, বুঝছো, এটা দেখতে হবে। তো এই যে এখন দেখো জেনে নাও, এখানে একটু পড়তে হবে, সেটা দেখো এস ব্লক মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হলো কি, সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাটাই আমরা জানি পড়ছি, S1 থাকলে 1 গ্রুপ 2, পি এর কত 10 গ্রুপে 10টা মানে 10টা ইলেকট্রন যোগ দিতে হয় NS এবং NP এর ক্ষেত্রে। ডি এর ক্ষেত্রে আমরা জানলাম কি ডি এবং এস যোগ দিতে হয়, অথবা পি থাকলে পি যোগ দিতে হয়। এর ক্ষেত্রে কি হয়, এফ ব্লক মৌল সমূহ পর্যায় সারণী ডাইরেক্ট 3 নম্বর গ্রুপে রাখা হয় আর কি।
ওকে পর্যায় 6-7 তো এগুলো আর কি এখানে বেশি কিছু বলা নাই বিস্তারিত আমরা এগুলো আসলে শিখে আসছি আসলে কিভাবে মৌল অবস্থান নির্ণয় করা যায় শর্টকাট এবং বিস্তারিত সবই শিখে আসছি তো এখানে আর কিছু বলবো না তো এখন দেখো যে পরের সামনে সম্পর্কে বলছে আমরা নিচে যাই আমরা দেখতে পরে পাবো দিকে হুম হ্যাঁ তো শিখছি গ্রুপ পর্যায় দেখো পর্যায় ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌল অবস্থান নির্ণয় আমরা এটা শিখছি গুণগত রসায়নে সো দেখো আমি শুধু এটা বলতেছি পর্যায় সারণীর সত্যিকার ভিত্তি হচ্ছে কি বলতো একটু আগে পড়ে আসলাম কি দুইটাই পারমাণবিক সংখ্যা কিন্তু আসলে সত্যিকার মেইন ভিত্তি কি বলতো ইলেকট্রন বিন্যাস এটা মনে রাখতে হবে ঠিক আছে এই জন্য বললাম সুজি যদি বলে যে ডাইরেক্ট যদি সত্যিকার ভিত্তি বলে তাহলে ইলেকট্রন বিন্যাস দিবা যদি বলে পর্যায় সারণীর মেইন ভিত্তি মূল ভিত্তি কি শুধু ইলেকট্রন বিন্যাস থাকলে ও দিবা আর যদি দুইটা থাকে ওটা দিবা আর যদি এরকম সত্যিকার কোনো কথা থাকে তার বুঝতে হবে এই লাইন থেকে প্রশ্ন করছে আচ্ছা ঠিক আছে আর এটা পরীক্ষার প্রশ্ন থেকে বোঝা যায় মানে এই লাইনটা থেকে একদম ডাইরেক্ট তুলে দেয় হ্যাঁ লাইন থেকে তুলে দেয় এই ধরনের কিন্তু অলওয়েজ তো আমাদের মনে থাকবে না আসলে কি আছে লাইনটা হ্যাঁ সত্যিকার আছে কিনা কোথায় যেন সত্যিকার ছিল না ছিল মনে থাকবে না তো একটু তারপরে মনে রাখবো একটু সত্যিকার শব্দের উপরে একটা মার্ক চিহ্ন দাও তাহলে মনে থাকবে গোল চিহ্ন দিয়ে রাখো তারপর দেখো এখানে কি বলছে আমরা শুধু এইগুলো যেহেতু পড়াইছি আমি শুধুমাত্র যে বোল্ড লাইনগুলো একটু রিডিং দিয়ে দিই দেখো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো কি এন মৌলের কি করবে পর্যায় নির্দেশ করে ওকে এটা আমরা জানি তাহলে কি বললাম পরেরটা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের অবস্থান নির্ণয় ঠিক আছে এই যে এগুলার অবস্থান কাজ দিছে এগুলাতে বিভিন্ন পরীক্ষা আসে অবস্থান নির্ণয় আমরা পারবো না দেখো তো যে এরকম এমসিকিউ যদি আসে যে যার এত আমরা তো এই যে শর্টকাট নিয়মে কিন্তু করে ফেলবো ইলেকট্রন করতে হবে না তাহলে দেখো এগুলো দেখো মেডিকেলও আসছে তাহলে তোমরা কিন্তু অনায়াসে কিন্তু দেখো শর্টকাট নিয়মে করে ফেলবা ওকে তো বিভিন্ন মৌলকের মৌলের সাধারণ ধর্ম বলি এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এখন এই যে মৌলগুলোর সম্পর্কে বললাম তাদের যে একটা ধর্ম আছে সেগুলো নিয়ে আমরা পড়বো তো এখন দেখো প্রথম আসি এস বলক মৌল নিয়ে কি নিয়ে তো এস বলকে আমরা দেখছিলাম দুইটা গ্রুপ ছিল কয়টা গ্রুপ ছিল হ্যাঁ দুইটা গ্রুপ ছিল তা আমি একটু তাহলে ওখান থেকে পড়ি তারপরে এটা আমি একটু দেখাই দেবো নাকি পরেশানি বের করে নিই দেখো এখানে কয়টা গ্রুপ আছে তাহলে দেখলাম দুইটা গ্রুপ আছে একটা হলো কি বলতো এটা 1 এটা হলো 2 এই দুটো মিলে কি এস বলক তাহলে এদের ধর্মগুলা কি কি আসলে দেখো সকল ধর্মগুলা মেইনলি রাসায়নিক বলি বা ভৌত ধর্ম বলি এই সবগুলো আসলে ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে যেটি ইলেকট্রন বিন্যাসই হলো আমাদের পড়াশোনার সত্যিকার ভিত্তি ওকে তো এখন তার আগে বলতে হবে আসলে রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্মের মধ্যে পার্থক্যটা কি রাসায়নিক ধর্ম কাকে বলে ভৌতিক ধর্ম কাকে বলে একটু ব্যাপার আছে না ওকে আসলে যে সকল ধর্ম রাসায়নিক বিক্রিয়ার উপর প্রভাব রাখে আর কি রাসায়নিকভাবে যেগুলো আমরা বিক্রিয়া বা বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি সেগুলো আসলে রাসায়নিক ধর্ম বলা হয়ে থাকে যেমন যদি বলি যে অম্লনা ক্ষারক এগুলো আসলে মেনলি কি বলতো রাসায়নিক ধর্ম বুঝছো রাসায়নিক ধর্ম আর কি আর যদি বলি যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো কি বলতো বাবা অবস্থা কঠিনতর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলো মেনলি ভৌত ধর্ম ঠিক আছে বুঝতে পারছো তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিভিন্ন অবস্থা এগুলো হলো ভৌত ধর্ম আর আমরা বলি ধাতু অধাতু এগুলো কি সবগুলা রাসায়নিক ধর্ম ওকে এবং অ্যাসিড না ক্ষার এগুলো সবই হলো আমাদের ভৌত ধর্ম ওকে তো এখানে যদি বলি আমরা যে এই যে মৌল দুটা বললাম আমরা এদের ক্ষেত্রে যদি বলি যে দেখো ইলেকট্রন বিন্যাস যদি তুমি খেয়াল করো একটা বিষয় বলা হয় থাকে যে এরা কিন্তু একটা ক্ষার কি বলতো ক্ষার ধাতু বলি দুইজনেই ক্ষার তার মধ্যে একে বলি আমরা শুধু ক্ষার ধাতু একে বলি আমরা মৃৎ ক্ষার তো একে কেন ক্ষার ধাতু বলতেছি তার আগে কথা হলো আমরা কি বলতেছি ক্ষার ধাতু বলতেছি একটু আগে বলছিলাম যে আমরা এস এবং এখানে কি বলতো ডি বলকের মৌলগুলা কি ধাতু এই যে হাইড্রোজেন বাদ দেয় হাইড্রোজেন হলো অধাতু বাকি যেগুলো আছে এইগুলা আর এগুলা কি বলতো ধাতু ধাতু কেন বলতেছি এটা একটা প্রশ্ন আসতেছে তাহলে ধাতুর কনসেপ্টটা ক্লিয়ার করি ধাতু কেন ধাতু কাকে বলা হয় বলো তো কেউ ধাতু কাকে বলা হয় হ্যাঁ যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে কি বলা হয় ধাতু বলা হয়ে থাকে তো ইলেকট্রন কারা ত্যাগ করবে যে সকল মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন কি থাকবে 1 থেকে 3 এর মতো থাকে কি থাকে 1 থেকে 3 থাকে তো ইলেকট্রন কত থাকবে 1 থেকে 3 কোথায় থাকবে শেষ শক্তি স্তরে শেষ শক্তি স্তরে 1 থেকে 3 ইলেকট্রন থাকে
তারকে আমরা কি বলি? ধাতু। ধাতু বলে থাকি। তো এখানে দেখতেছি দুইটা, এটা একটা থাকে, এটা দুইটা থাকে, এই জন্য কি বলবো আমরা বলতো? ধাতু বলে থাকি। ওকে, যদি হাইড্রোজেন না ধাতু না, এটা অধাতু, যে অবস্থান মিলানোর জন্য এখানে রাখা হয়েছে ধাতুদের সাথে। তো দেখো এটা যদি বলি লিথিয়ামের ক্ষেত্রে কেমন ইলেকট্রন থাকে একটু দেখি। লিথিয়াম 3 1s2 একটা থাকে। এটা একটা তীব্র ধাতু, বুঝছো? তীব্র ধাতু বলা হয়, মানে ধাতু মানে খুবই ভালো একটা মানের ধাতু। কেন? কারণ এর সর্বশেষ শক্তি স্তর মাত্র কটা ইলেকট্রন থাকে, এই জন্য এ সহজে ত্যাগ করতে পারে। একটা জিনিস মনে রাখবো আমরা, যে এই যে ইলেকট্রন কাঠামোগুলো দেখবো, যে যদি যে দেখো কিন্তু নিউক্লিয়াসের সাথে বহিস্থ ইলেকট্রনের সম্পর্ক যত খারাপ হবে সে তত ভালো করে তাড়াতাড়ি ছাড়তে পারে। যে আমার এর সাথে সম্পর্ক নেই, আকর্ষণই নাই, তার সহজে যে কেউ নিয়ে যেতে পারে না। আর নিয়ে যাওয়া মানে কি, সে ধাতু নিয়ে যেতে পারবে। তো একটা থাকলে কি হবে, কিন্তু নিউক্লিয়াসের সাথে সেভাবে জোরালো আকর্ষণ থাকবে না। কেন? দেখো ছোট চুম্বক এর মধ্যে যে আকর্ষণ, বড় বড় চুম্বকের মধ্যে তাতে বেশি বেশি আকর্ষণ না। তো এখানে আছে একটা ইলেকট্রন আছে, মানে করে 3টা ইলেকট্রন আছে, এখানে মাত্র কয়টা ইলেকট্রন আছে বসে, তো এদের মধ্যে যে আকর্ষণ, কিন্তু নিউক্লিয়াস যদি বড় হয়, আবার এখানে যদি অনেক কটা ইলেকট্রন থাকে তার পাশে ঘিরে, অনেকগুলো প্রতি আকর্ষণ বেশি থাকবে না, বিষয়টা এরকমই। মনে করো তোমার কাছে, মনে করো আমরা সবাই চাই যে আমাদের একটা 100 টাকা নোট থাক। আগে যদি আমরা 10 টাকা নোট চাইতাম ছোটবেলায়, তো এখন 100 টাকা নোট চাই। হ্যাঁ, মনে করো যে তোমার কাছে আছে, কারো কাছে মনে আছে 5 টাকা, কারো কাছে 95 টাকা। তো বলতেছো বন্ধু তাহলে তোমার আমার 95 টাকা, 100 টাকা নোট হচ্ছে আরো 5 টাকা লাগতেছে, দাও। তারপর দিয়ে দিতে পারে। বাট তুমি যদি 5 টাকার মালিক হয়ে যদি বলো যে বন্ধু তোমার 95 টাকা আছে আমাকে দাও, হবে? কারণ ওরা কিন্তু দিবে না, ওরা নিবে। তাহলে যারা ইলেকট্রন নিল, মানে যারা টাকা নিবে, তারাই হলো কি বলতো? অধাতু। আর যারা এখানে দিচ্ছে 5 টাকা দিয়ে দিচ্ছে সে হলো তারপরে যার কম থাকতেছে ওই টাকাটা এখানে ইলেকট্রন মনে করো, যার ইলেকট্রন কম আছে সে হলো ধাতু দেবে। তো কোনটা কত? 1 থেকে 3, বুঝতে পারছো? আমাদের হিসাব হলো 8, 1 থেকে 8 হিসাব হলো অলওয়েজ কত? 1 থেকে 8। তাহলে এর মধ্যে 1 থেকে 3 হলে সে হবে ধাতু। ওকে, ধাতু অধাতুটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেই। আর যদি শেষের দিকে যদি কি হয়, আমাদের 5 থেকে 7 হয়, সেক্ষেত্রে কি হবে? সেটা অধাতু। তার সেক্ষেত্রে কি হবে? তারা 3 থেকে একটা নিয়ে কি করবে? পূর্ণ করবে। এখন একটা জিনিস আসলে যেটা পূর্ণ করার কথা, প্রত্যেকটা পরমাণু চায় তাদের শেষ শক্তি স্তর কি করতে? অষ্টক পূর্ণ বা দত্ত পূর্ণ করতে, অষ্টক বা দত্ত পূর্ণ করতে। এইটা হলো দত্ত পূর্ণ করতে। তো দত্ত পূর্ণ করতে চায়, অর্থাৎ 8টি করতে চায় অথবা 2টি করতে চায়, বুঝতে পারছো? জোড়ায় জোড়ায় থাকতে চায়। হ্যাঁ, জোড়ায় তো বড় কথা না, কথা হলো 8টি অথবা 2টি, জোড়ায় কথা না। তো শুধু হিলিয়াম না, 2টি অনেকেই করতে চায়। যদি বলি দেখো হাইড্রোজেনে কয়টি আছে একটু বলো তো? সে কি করতে চায়? সে 2টা করতে চায়। ওকে, আবার হিলিয়ামের মতো করতে চায়, তাহলে শেষে মানে 2টা, হিলিয়ামের কয়টা? 2টা নিশ্চিত অবস্থায় আছে, করতে চায়। লিথিয়ামে যদি বলি কত আছে? 3টে আছে। সে কি 8টা করতে চাইতে পারবে? সে কি করে? একটা সারি দেয়, 2টা করে নেয়, নিচের শক্তি স্তর, বুঝতে পারছো? কারণ লিথিয়ামের যদি গঠন কাঠামোটা বলি, যে এখানে কিন্তু নিউক্লিয়াস, এখানে কত আছে? 2টা ইলেকট্রন আছে, এখানে কয়টা ছিল? একটা। তাহলে সে তো আর এখানে আরো 7টা নিয়ে 8টা করতে পারতেছে না, দিবে কেউ এতগুলা? তো যার 7টা সে তো বলে তুমি আমাকে দাও। তো এখানে করবে, এই ওটা গিয়ে দিবে, তার একটা কক্ষপথ উধাও, তার হিলিয়ামের মধ্যে একটা কক্ষপথ হয়ে গেল, কিন্তু সেটা তার কাঠামো কি হয়ে যাবে? লিথিয়াম প্লাস। তার ইলেকট্রন কত হলো? 2টা, কার মতো? হিলিয়ামের মতো, মানে দত্ত পূর্ণ করলো, ঠিক আছে? বুঝতে পারছো? তো এই জন্য এরা হলো কি বলতো, আমরা গ্রুপে 1 এবং 2 কে কি বলি? ধাতু বলি। এখন কথা হলো ধাতু তো বুঝলাম, এরা ধাতু, তো কি বলি? এই যে এটাকে বলি আমরা ক্ষার ধাতু, যেটা কি বলবো আমরা? মৃৎ ক্ষার ধাতু। এখন কথা হলো এটার কারণ কি? কারণ হলো যে এরা কি করবে? এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড কি বলতো? ক্ষার। এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড ক্ষার ধর্মী। হ্যাঁ, যেমন যদি বলি যে লিথিয়াম হাইড্রোক্সাইড, এটা কি একটা বলতো? ক্ষার। অর্থাৎ পানির সাথে যুক্ত হয়ে কি এরা কি তৈরি করে? পানির সাথে বিক্রিয়া করার মাধ্যমে এরা কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে, ঠিক আছে? যেমন যদি আমরা সোডিয়ামকে যদি পানির সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। সরি, কি দেখলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, যেটা কি বলতো? ক্ষার। তাহলে এদের অক্সাইড বা হাইড্রোক্সাইড কি হবে? ক্ষার ধর্মী। এই কারণে কি এরা বলতো ক্ষার ধাতু। তাহলে এরাও তো ক্ষার ধাতু হওয়ার কথা। কথা হলো ঠিক আছে, এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড ক্ষার, কিন্তু এরা কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। মাটি মানে কি? মৃৎ। এই জন্য আমরা কি বলি? এদেরকে মৃৎ ক্ষার ধাতু বলি। ওকে, ক্লিয়ার? তাহলে এখন আরেকটা জিনিস বলি, যে যেটা আসলো আমরা পর্যায়ক্রমে ধর্মটাও শিখে নিই। তাহলে দেখো এক্সট্রা হয়ে যাচ্ছে নাকি? পরে বলবো নাকি ধর্মগুলো? পরেই বলেন ধর্ম। আচ্ছা,
নামটা আমি আগে জানি। হ্যাঁ, এগুলো সিম্পল আগে যায় না, তাহলে এটা বুঝলাম আমরা। ওকে, এখন ধর্ম যদি একসাথেই দেওয়া আছে, তাহলে দেখলাম আমরা এখানে নিচে থ্রি ঠিক আছে, এটা শেষ। এগুলো পড়লাম, এগুলো পড়ছি। এস ব্লক তো এখন দেখো যে এই যে এস ব্লকের মৌলগুলো দেখলাম আমরা, এদেরকে আবার দুই ভাগ করে দেখো। এখানে আমার কি NS1 আর NS2 হতে পারে। এস ব্লক মূলত দুই ভাগ করা থাকে, একটা হলো ক্ষার ধাতু বা অ্যালকালি মেটার। এটা না মনে রাখবা, কি বলা হয় ক্ষার ধাতু, কি বলা হয় অ্যালকালি মেটার। আর হ্যাঁ, আর এই যে মিট ক্ষার ধাতু কি বলা হয় অ্যালকালাইন আর্থ মেটালস। বুঝতে পারছো? এটা এক নম্বর মনে রাখলাম। আর ক্ষার ধাতু বলতে কাদেরকে বলা হয়, যে এসন মৌলকে বলা হয় থাকে। ওকে, এই যে এটাগুলো বলা হয় থাকে, এখানে ওইগুলো বলা আছে। এদের কি বলছে, যে এদের ধাতু হাইড্রোক্সাইড কি বলতো, ক্ষার, মানে পানির সাথে বিক্রিয়া করে সবল ক্ষার তৈরি করে, এই জন্য এদের ক্ষার ধাতু। মিট ক্ষার ধাতু মানে এরাও ওই যে ক্ষার তৈরি করে, বাট এদের কোথায় পাওয়া যায়, মাটিতে পাওয়া যায় বিভিন্ন আকরিক হিসাবে। এই জন্য কি বলতো মিট ক্ষার ধাতু। এখানে আর কিছু নেই, ধর্ম পরে বলবো, ঠিক আছে? আসলে পর্যায়ক্রমে কিভাবে বর্তিত হয় তাদের ক্ষার ধর্মের সক্রিয়তা পরে আছে, পরেই বলি। এখন দেখলাম কি বলা আছে, এস ব্লকের ধাতব মৌল সময়ের সাধারণ ধর্ম বলি। আচ্ছা আছে, নিচের দিকে আছে, এখন আমি বলতেছি তাহলে। তো দেখি এস ব্লক ধাতব মৌল সময়ের সাধারণ ধর্ম বলি। আমরা তো একটু দেখে আসলাম যে এস ব্লকের মৌলগুলো আসলে কি বলতো, কি পড়ে আসলাম, ক্ষার, মানে ক্ষার, তারা হলো ক্ষার। ওকে, এবং তারা কিন্তু ধাতু। ওকে, তাহলে দেখো এখানে গলনাঙ্ক তো আমরা কি পড়ে আসলাম, এগুলো পড়ে আসলাম। তারা আমরা রাসায়নিক ধর্মগুলো পড়লাম, তাদের ভৌত ধর্ম আছে না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তো এটা আসলে কি, সবই তো আসলে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায় তৈরি করা হয়েছে এমন এই যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয়। যেমন ওখানে যদি বললাম আমরা এসি ক্ষার বললাম, তো ক্ষারের সবলতার সব ক্ষার কি একই, তীব্র আছে, হালকা আছে, চাপ ধরে একটা ব্যাপার আছে, ওটা আমরা দেখবো পরে। তো এখানে দেখো এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাদের একটা ক্রম আছে, কোন দিকে বাড়ে কোণে। তো দেখো এস ব্লকের ধাতব মৌল সমূহের নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশ্ব ধাতু। এটা কি বলতো, হ্যাঁ এরা কিন্তু নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশ্ব ধাতু। কারণ কি, একটু তাপ দিতে বিক্রিয়া হ্যাঁ, তার কারণে এই যে কথা বলে শেষ বস্তু শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন থাকে, ঠিক আছে? যেমন যদি S1 এর সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কি বলতো, লিথিয়াম, যার কি বলতো 180.5, এটা হলো সর্বোচ্চ। আর সিজিয়াম, এটা কত বলতো 28.4, মানে আস্তে আস্তে হ্যাঁ। খাটটা তীব্র হয়। অপরদিকে দেখো বেরিলিয়ামের কত বলতো 1278, বেশি হয়েছে। রেডিয়ামের কত বলতো 700। বুঝতে পারছো, তো এদের বেশি হয়েছে। এখন কথা হলো, এটা আমরা দেখলাম গলনাঙ্কটা। তো আমি একটু বলে বলবো আসলে কেন বিষয় আছে। দেখো পরে কি বলছে, এস ব্লকের মৌলসমূহ নরম এবং নমনীয় ধাতু, ঠিক আছে? যেমন সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। সোডিয়ামকে কি দিয়ে কাটা যায় বলতো, হ্যাঁ। এবং এখানে একটা জিনিস লিখে রাখো, যে পানির সাথে বিক্রিয়া করে আগুন ঝরে আর কি, পানির সংস্পর্শে কি ধরে, আগুন ধরে। লিখে রাখো পানির পরিমাণে আগে না, এখানে নাই মনে হয়, আগুন ধরে এখানে থাকার কথা, এখানে দেয় না, এখানে কবি সাহেব হয়েছে এটা। পানির সংস্পর্শে কি ধরবে, আগুন ধরবে। ওকে ওকে, এবং ছুরি দিয়ে কাটা যায়, এটা দেখলাম। হ্যাঁ, দেখো গ্রুপ 1 এর ধাতু সমূহ এদের যৌথ ইলেকট্রন কি থাকবে 1s1 ত্যাগ করে ধনাত্মক আয়ন তৈরি করে, এটা আমরা জানি। এবং এটা কি করবে 2+ আয়ন করে আর কি। পরে দেখি কি বলছে এখানে, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্যাটায়ন সমূহের কোনো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় এদের যৌগ সমূহ কি হয়, বর্ণহীন হয়, ঠিক আছে? ডি অরবিটালে কোনো নাই, তো আমরা জানি এটা তো আর কি না বলতো, অবস্থানটা মৌল নয়, বর্ণহীন হবে। কিন্তু ব্যতিক্রম হলো কি বলতো, ব্যতিক্রম হলো এদের সাথে বর্ণযুক্ত ঋণাত্মক আয়ন বিশিষ্ট ডাইক্রোমেট, যেমন এগুলো যদি ক্রোমেট এবং ম্যাঙ্গানেট এবং পারম্যাঙ্গানেট লবণ সম কি হবে, বর্ণযুক্ত হয়। যেখানে দেখো কি আছে বলতো, পটাশিয়াম আছে, পটাশিয়াম থাকা সত্ত্বেও কি হচ্ছে, এটা বর্ণহীন হচ্ছে। তাহলে এই যৌগগুলো শুধুমাত্র কি হয়, একটু বর্ণযুক্ত হয়, বাকি যৌগগুলো কি হয়, বর্ণহীন হয়ে থাকে, ঠিক আছে? এই ব্যতিক্রমগুলো একটু মনে রাখতে হবে, যে এটা এস ব্লক হওয়া সত্ত্বেও এরা কি বর্ণযুক্ত। ওকে ওকে, এস কবি স্যার বইয়ের কথাগুলো এখনো ভালো লাগে আমার, এখনো মনে পড়ছে খুব সুন্দর, কেমন কোন কথাগুলো, সুন্দর সুন্দর কথা ছিল, পড়ে দেখো, সহজ ভাষায় অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে। দেখো ক্যাটায়ন সমূহে বিজোড় ইলেকট্রন না থাকায় কি হবে বলতো, এরা ডায়াম্যাগনেটিক বা চুম্বকের দ্বারা কি হবে না, আকর্ষিত, মানে বিকশিত হয় আর কি। মানে মেন কথা হলো এদের মধ্যে চুম্বক ধর্ম নাই।
এই জন্য বলো যাদের মধ্যে চুম্বক ধর্ম তাদেরকে বলি আমরা ডায়াম্যাগনেটিক বলবো। কি বলবো? হ্যাঁ, অর্থাৎ আমরা একটু এগুলো শিখবো, বিস্তারিত শিখবো যে আসলে ম্যাগনেটিক হওয়ার জন্য কি থাকতে হয়, অযৌগিক ইলেকট্রন থাকতে হয় ডি অরবিটালে। তো এদের না থাকার কারণে কি নাই বলো তো, এটা কি নয়, চুম্বক ধর্ম প্রদর্শন করে না। ঠিক আছে, গ্রুপ 1 এর ধাতু সমূহের আয়নীকরণ শক্তি সব থেকে কম। হ্যাঁ, এগুলো আমরা পরে জানবো। এদের তুলনায় গ্রুপ 2 এর ধাতু সমূহের আয়নীকরণ শক্তি বেশি হয়। এগুলো আসলে আয়নীকরণ শক্তি কি এটা এখন একটু শুধু মনে রাখো, আমরা যখন ওখানে পড়বো তখন এগুলা রিলেটেড করতে পারবো সুন্দরভাবে। ঠিক আছে, ছোট ক্লাসে মনে পড়ছিল। দেখো 7 কি বলছে, এস বলকের মৌল হলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। এস বলকের মৌল তীব্র তড়িৎ ধনাত্মক মৌল কেন? এই যে বললাম শেষে একটা ইলেকট্রন যেন সহজে ত্যাগ করতে পারে ধনাত্মক আয়নে পরিণত হয় জন্য। এদের সক্রিয়তা একই গ্রুপের নিচের দিকে কি হবে, মৌলসমূহ বৃদ্ধি পায়। কেন পায় এটা বলতেছি, কারণ কি হবে, ধীরে ধীরে ইলেকট্রন দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এস বলকে বৃদ্ধি পাবে। এস মৌলসমূহ তীব্র বিজারক রূপে কাজ করে। যারা কি করে, যাদের জারণ ঘটে তারা কি বিজারক না, তো এরা তীব্র বিজারক হিসেবে কাজ করে। তখন বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বিজিত এস বলকের অন্য সব মৌল বন্ধন শিকায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বিভিন্ন। হ্যাঁ, তো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কি করে না বলতো, আমাদের এরা এস বলকে অন্য মৌলগুলা যদি আমাদের বর্ণ সৃষ্টি করলেও কিন্তু এরা করে না। যেমন একটু দেখলাম কি সোডিয়াম কি করে সোনালি হলুদ বর্ণ দেখায় এরকম, কিন্তু এরা কোনো কি করে না বলতো, বৈশিষ্ট্যপূর্ণ কোনো বর্ণ দেখায় না, মেলে এদের আকারের জন্যই আর কি। ঠিক আছে, শক্তি বেশি লাগে না, দেখায় না আর কি এভাবে, তাই না, ছোট আকার তো। দেখো তারপরে দেখলাম বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতুর পরমাণু তুলনামূলকভাবে আকারে ছোট, যেটা বললাম এর নিউক্লিয়াস দ্বারা যতটা ইলেকট্রন অধিক আকৃষ্ট থাকে, যার কারণে এগুলো হয় আর কি। ঠিক আছে, এইগুলো আর কি হয়। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে দিতে দেওয়া আছে তো এটা। ঠিক আছে, তো এখন দেখো যে বেরিলিয়াম ব্যতীত এসগুলোকে অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে, এই জিনিসটা মনে রাখতে হবে। এগুলো দেখো অনেক কিছু মনে রাখতে হয় যে বেরিলিয়াম ব্যতীত এসগুলোকে অন্য সব মৌলগুলো কি করে, আয়নিক যৌগ গঠন করে। তাহলে বেরিলিয়াম কিরকম না, ছোট আকারের জন্য কখনো বেরিলিয়াম কি করে, আয়ন সৃষ্টি হয় না, নিষ্ক্রিয় মৌলের মতোই অনেকটা। দেখো লিথিয়াম পরমাণু লিথিয়াম প্লাস আয়ন গঠন করলে এর অধিক চার্জ ঘনত্বের কারণে পোলার সমযোজী যৌগে পরিণত হয়। এই কারণে লিথিয়াম লবণ পানিতে কম দ্রবণীয়, যেমন এইগুলা প্রভৃতি। পোলার দ্রাবক অ্যালকোহল এইগুলোতে অধিক দ্রবণীয়, এটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে এগুলা এই যে লিথিয়াম যৌগ প্রভৃতি পোলার দ্রাবক অ্যালকোহল ব্যাজিটনে দ্রবীত। এমনিতেই অত কিছু কঠিন করে জানার দরকার নেই। এখানে কি বলতো, এখানে লিথিয়াম দেখো লবণ পানিতে কম দ্রবণীয়, যদিও পানি কি একটা বলতো, পানি কিন্তু পোলার যৌগ, তবে পোলারিটির দিক দিয়ে যে এগুলো আরো একটু বেশি পোলার তো প্রভৃতি পোলার দ্রাবকে দ্রবীত হয়। ঠিক আছে, এগুলো কিন্তু লবণ না। দেখো অন্য পোলার দ্রাবকে দ্রবীত, কিন্তু পানিতে কি হচ্ছে না, দ্রবীত হচ্ছে না। ঠিক আছে, পোলারিটি মাত্র এখানে একটু বেশি, এই জন্য এখানে হচ্ছে আর কি। ওকে, তো এখানে ইম্পর্টেন্ট, যেখানে মনে রাখতে হবে যে এই হেডলাইনগুলো কতটা একটু মনে রাখতে হবে যে কে আয়নিত গ্রহণ করতেছে না, বেরিলিয়াম। আর এখানে দেখুন কি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষা অংশগ্রহণ করতেছে না। তো এখানে মেইন বেসিক যেটা ছিল একটু আমি সেটা বলি একটু, ওটা আবার শেষ করব। তো দেখো এটা পরে দেখতেছি। তো এখানে যেটা আমি বললাম সক্রিয়তা সম্পর্কে একটু বলি এখন, যেটা আসলো আমাদের সক্রিয়তা, যে কি বললাম বলতো, এস ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে বললাম যে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি, মানে আমাদের সক্রিয়র কথা বললাম। সক্রিয়তার ক্ষেত্রে কি বললাম, যে একই গ্রুপের উপর থেকে নিচে কি হয় বলতো, গলনাঙ্ক তো কি হয় বলতো, কমে, এটা দেখলাম। আবার সক্রিয়তা কি করলাম, বাড়ে। তো প্রথমে আসি যে সক্রিয়তার কোথায় আসি, মানে এরা কি বলতো, এরা ধাতু না, তো একটা ধাতু সক্রিয় কাকে বেশি সক্রিয় করা হবে, ধাতুর ধর্ম কি, ইলেকট্রন ছেড়ে দাও। ইলেকট্রন যে ছেড়ে দেয় তাকে আমরা ধাতু বলা হয়। তার মানে ধাতুর পরিচয় কি হলো, কি ইলেকট্রন ছেড়ে দাও। এর মধ্যে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দিতে পারবে সে তত সক্রিয়। এখন দেখো যদি লিথিয়ামের ক্ষেত্রে বলি, এর কি আছে বলতো, কক্ষপথ কয়টা, দুইটা। এখন দেখো দুইটা। এখন দেখো এই গ্রুপের লিথিয়াম সোডিয়াম সবারই কি শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, কয়টা থাকে, এখন দেখো লিথিয়ামের হলো শেষ কক্ষপথ কত, দ্বিতীয়। অপরদিকে যদি বলিস সোডিয়াম বলি, তার কত বলতো, তারপর মনে করো 3 নাম্বার, এটা মনে করো 3 নাম্বার। কয় নাম্বার, মাঝে আর কত আছে, দুইটা আছে, মাঝে আরো দুইটা আছে, তাহলে এটা হলো 3 নাম্বার। এখানে কয়টা ইলেকট্রন, একটা। তো দেখো নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়তেছে, তো দেখো এদের কিন্তু নিউক্লিয়াস থেকে কি হচ্ছে বলতো, এদের দূরত্ব বাড়তেছে। যে ইলেকট্রন একটা একটা করে
কিন্তু দেখো এর সাথে এর যে দূরত্বটা মোটামুটি কি কাছে। তো একটা মনে করো একটা নির্দিষ্ট রেঞ্জে একটা ছোট একটা চুম্বকের ক্ষেত্রে এই রেঞ্জে একটা ছোট একটা চুম্বক আছে, একে যে আকর্ষণ করবে, আর যদি দূরত্বটা অনেক বেড়ে যায় আকর্ষণ থাকবে কম থাকবে। যখন কম থাকবে তাহলে এখান থেকে সহজে কি হতে পারবে, ইলেকট্রনটা বেড়ে যেতে পারবে যে কোনো কিছু প্রভাবে বা ছেড়ে দিবে, বা এর প্রতি কোনো আকর্ষণ নাই। তাহলে যখন আকর্ষণ নাই ছেড়ে দিতে পারো তার মানে কি সক্রিয়তা বেশি হলো না, মানে আমরা ধাতু পরিচয় হলে কি ইলেকট্রন ছেড়ে দাও, তাহলে এ তার সাথে দিতে পারে, তখন এর কেন্দ্র নিউক্লিয়াসের সাথে ওইভাবে আকর্ষণ নাই, তাহলে এর জন্য সক্রিয় বেশি, এ সক্রিয়তা কম। তাহলে যদি আমরা দেখি একই গ্রুপের উপর নিচে গেলে একটা নতুন কক্ষপথ যোগ হয়, ফলে কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বহিস্থ ইলেকট্রনের জোরালোভাবে আকর্ষণটা ধীরে ধীরে কমে যেতে থাকে। তার মানে কি হবে বলতো, ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার মানে তাদের সক্রিয়তা বেশি। বুঝতে পারছো? তার সক্রিয়তা নিচে বাড়তেছে, এর জন্য সক্রিয়তা নিচের দিকে বাড়তেছে। এখন কথা হলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে কেন? সক্রিয়তা বাড়ার জন্যই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। তাহলে এদের বন্ধনগুলো কি হবে, দুর্বল হবে। তার মানে দেখো আসলে বন্ধন কিভাবে তৈরি হয়, মেইনলি কথা হলো যে আমি আমার ইলেকট্রন দ্বারা বন্ধন তৈরি করব একটা যৌগ, বা ওটাই না, হ্যাঁ মনে করো কোনো একটা আপরিক বা যৌগ হিসাবে আছে মৌলটা, ওকে। তো কথা হলো যে এই মৌল কি করে, এটার সাথে কিন্তু অন্য দেওয়ার মাধ্যমে নেওয়ার মাধ্যমে একটা বন্ধন তৈরি করে। কথা হলো যে এই যে মৌলটাতে কিন্তু নিউক্লিয়াসে কিন্তু প্রাণ একটা যোগে, তো নিউক্লিয়াসের তো শেষ শক্তি স্তরের সাথে ভালো সম্পর্ক নাই। বিষয়টা এরকম, মনে করো যে যদি বলে আমাদের সবার আত্মীয় আছে না, তেমন আছে না যে আমরা এক ফ্যামিলিতে বসবাস করি এমন আছে। যেমন করো একটা হলো কি যে মনে করো যে তোমার ফ্যামিলিতে মনে করো যৌথ পরিবার, তোমার চাচা আছে, মনে করো তোমার আপন মামা আসছে, মনে করো তুমি তো তোমার কি আসছে, তোমার বাসায় কি আসছে, কি তোমার মামা আসছে, ওকে তোমার মামা আসছে। এমন কথা হলো তোমার চাচাতো ভাইয়ের মামা আসছে, তোমার চাচাতো ভাইয়ের মামা, তোমরা এক ভাই থাকো, চাচাতো ভাই। তোমার মামা আর তোমার চাচাতো ভাইয়ের মামা কোনটার প্রতি তোমার আকর্ষণ বেশি? নিজের মামার প্রতি অবশ্যই, ওকে এটা তো ঠিক আছে। এখন কথা হলো তোমার মামা আর তোমার নিজের মামা, এর মধ্যে তোমার মামা এবং তোমার চাচাতো ভাইয়ের মামা, এর মধ্যে দেখলে তোমার আকর্ষণ বেশি। তা আকর্ষণ বেশি এখানে এই যে কক্ষপথটাকেও মামার সাথে তুলনা করতে পারো, যে মনে করো যে যেটা কক্ষপথ কাছে তারপর তার সম্পর্ক তার বেশি না কাছে, তাহলে একটা আছে মনে করো এটা দ্বিতীয় কক্ষপথ, আর একটা দেখলাম কি এখানে বলো তো তৃতীয় কক্ষপথ, এখানেও তাহলে সম্পর্ক কার বেশি? এখন দেখো মনে করো তোমার মামা সাথে অন্য একটা তার রিলেটিভ নিয়ে আসছে, তোমার মামা তার মনে করো শালাকে নিয়ে আসছে। এখন মনে করো তোমার চাচাতো ভাইয়ের মামা তার চাচাতো ভাই মানে শালাকে নিয়ে আসছে, কার প্রতি তোমার সহানুভূতি বেশি থাকবে? যেহেতু তোমার মামার প্রতি তোমার আকর্ষণ বেশি, তার মানে তার রিলেটিভে তোমার আকর্ষণ থাকবে বেশি। যেহেতু তোমার চাচাতো ভাইয়ের মামার প্রতি তোমার আকর্ষণ নাই, ফলে কি হবে, তার যে রিলেটিভ নিয়ে আসবে তার প্রতি তোমার আকর্ষণ কম হবে। তো কথা হলো যে এই যে এটা হলো তৃতীয় শক্তির স্তরে, নিউক্লিয়াসের তৃতীয় শক্তির প্রতি বেশি আকর্ষণ থাকবে না দ্বিতীয়র প্রতি। তা আরো যদি সহজভাবে দেয়, যদি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেটিভ করে দেয় সেক্ষেত্রে আরো ভালো হতো। আমি এটা আগে বলতাম, তো এটা বলে ফেললাম যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেটিভ। কথা হলো যে যেমন বিষয় আছে না যে আমার আপন চাচা আর চাচাতো চাচা, তার বাসার রিলেটিভ আর চাচার বাসার রিলেটিভ, এরকম আছে না। তো এরকম যাই মামাতে বললাম, মামাতে বলি। তার কথা হলো যে এটা হলো আমাদের 3 নাম্বার, মানে কি এটা হলো চাচাতো ভাইয়ের মামা, আর এটা কি বলতো আমার মামা। তো মামা যদি বাইরে থেকে একটা কিছু নিয়ে আসে তার প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ থাকবে, আর চাচাতো ভাইয়ের মামা যদি বাড়ি থেকে এই এখানে নিয়ে আসে কিছু, কোনটার প্রতি আকর্ষণ বেশি থাকবে? নিজের মামা। এই জন্য দেখো এই 2 নাম্বার কখন ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ যেটা আসবে তার প্রতি আকর্ষণটা একটু মোটামুটি ভালোই থাকে, আর বাইরে থেকে যেটা আসলো তার প্রতি আকর্ষণটা তেমন ভালো থাকবে না। আচ্ছা যার প্রতি আকর্ষণ নাই সে যদি আবার চলে যেতেছে আমাকে বাধা দিব? আত্মীয় আসছে যে চলে যাবো, যে অবস্থা গেলেই খুশি হয়, গেলে খুশি, গেলেই বাসি। কিন্তু নিজের মামার আত্মীয় কিন্তু একটু, যদিও বলবো যাক মামা তো না, মামার আত্মীয়, তারপরে কিন্তু একটু আকর্ষণ থাকবে যদি আমার আপন মামা নিয়ে আসতে না থাকে। তা আকর্ষণ কার প্রতি বেশি থাকে বলো তো? নিজের মামারটাই, অর্থাৎ কক্ষপথ যার কাছে থাকবে তার প্রতি আকর্ষণ বেশি। এই জন্যই বলি যে কক্ষপথ যখন ছোট হয় বাইরে থেকে ইলেকট্রনের সাথে বন্ধন গ্রহণ করে সেটাকে ভাঙতে গেলে একটু কষ্ট হয়, বরং শক্তি বেশি দিতে হয়। কক্ষপথ এখন যদি বড় হয় সেখানে কি হবে, যে বন্ধন তৈরি হবে হালকা তাপে ভেঙে যায়। বুঝতে পারছো? এই জন্য বলি যে একই গ্রুপের উপর থেকে নিচে থেকে গেলে কি হবে, কক্ষপথের আকার সাইজ বড় হয়ে যায়, কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনের জড়িত আকর্ষণ কমে যায়, ফলে বহিস্থ আগত কোনো ইলেকট্রনের প্রতি কি হয়, তার আকর্ষণটা কমে যায়। তার কারণে কি হবে, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, কমে যায়, বা আকার বড় হয়। সেখানে অলওয়েজ কি করতে পারে, ডিস্ট্রাকশন করতে পারে, বা ডিস্ট্রাকশন করার মতো
আমাদের এরিয়াও বেশি থাকে। ওকে, এটা বলতে পারো আর কি। তো এই জন্য একই পর্যায়ে উপর জিনিস দেখলে কি হবে, কলনিক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, এটারও কি হবে, কমে যাবে, কলনিক স্ফুটনাঙ্ক কমে যাবে, দুইটারই কমে যাবে। ওকে, আর সক্রিয়তা কি হবে, বেড়ে যাবে, এটা মনে রাখতে হবে। এটা হলো ক্ষার ধাতু, এটা হলো মৃৎ ক্ষার ধাতু। ওকে, সবাই ধাতু, ধাতু কারা তাই ইলেকট্রন দান করতে পারে। তো এগুলোই ছিল এখানে পড়া। তো আরো ধর্ম আছে এসের। হ্যাঁ, তো দেখো এখানে দেখো আরেকটু জানতে হবে, সেটা কি বললো, এসটা না শেষ করে দেন, এসটা শেষ করে দেন, কালকে বায়োলজি আছে। কালকে বায়োলজি। হ্যাঁ, শেষ হবে না, ঠিক আছে। তাহলে এইটুকু পড়া, বেশি পড়াবো না, ঠিক আছে, কালকে পড়া শুরু করবো।